আসসালামু আলাইকুম। ৮ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো ৮ম শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। তো ৮ম শ্রেণী আমি ৬ষ্ঠ শ্রেণীর আইসিটি ভিডিও সম্পূর্ণ শেষ করেছি। ৭ম শ্রেণীর আইসিটি ভিডিওগুলো দিচ্ছি। এখন এরই ধারাবাহিকতায় ৮ম শ্রেণী, তারপর ৯ম শ্রেণীরও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি এই যে ক্লাস 6 বা এখন তো আমি ৮ম শ্রেণী তৈরি করতেছি, তোমরা যদি ক্লাস 8 এর ভিডিওগুলো ভালো করে পড়ো, পরবর্তীতে কিন্তু এই আইসিটি ভিডিওগুলো তোমার 9-10 এ হেল্প হবে। তারপর দেখা যাচ্ছে যে তোমার ইন্টারমিডিয়েটে অনেকটা হেল্প করবে। সো তোমরা ৮ম শ্রেণী থেকেই যদি আইসিটিটা ভালো করে পড়ো, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে তোমরা এই আইসিটি নিয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। ইন্টারের আইসিটি সবার কাছে কঠিন মনে হয় কেন জানো? কারণ এই যে আমরা ৮ম শ্রেণী, ৯ম শ্রেণীর আইসিটিটা খুব ভালো করে পড়ি না। ৮ম শ্রেণীর অনেক কিছু আমরা ইন্টারমিডিয়েটে আমরা পাই। আবার দেখা যায় ৯ম, ১০ম শ্রেণীরও কিছু কনসেপ্ট আমরা ইন্টারমিডিয়েটে পাই। কিন্তু আমরা এই যে ক্লাস 8 এবং 9-10 এ কি করি না? আইসিটি জিনিসটাকে পাত্তা দেই না। তো আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এই যে ৮ম শ্রেণীর থেকেই আইসিটিটা ভালো করে পড়বা। তাহলে তোমার পরবর্তীতে আর কি খাইতে হবে না? প্যারা খাইতে হবে না। তো ৮ম শ্রেণীর এই যে ৮ম শ্রেণীর আইসিটিতে মোট অধ্যায় আছে হচ্ছে ৫ টা। মোট অধ্যায় আছে এই যে উম মোট অধ্যায় আছে ৫ টা। আমরা সবগুলো সমাধান করব ক্রমান্বয়ে। ১ম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। অর্থাৎ এখানে তথ্য প্রযুক্তির আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে, কি ভূমিকা রাখে তা আলোচনা করা হয়েছে। এই যে কম্পিউটার নেটওয়ার্ক, এই যে এইচএসসি আইসিটিতে নেটওয়ার্কিং নামে একটা কি আছে? অধ্যায় আছে। তো তুমি যদি এখান এখান থেকে কিছু কনসেপ্ট নিয়ে যাও, এটা কিন্তু তোমার পরবর্তীতে অনেক কাজে লাগবে। তারপর ৩য় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। তো আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করা শিখলে হবে না। এগুলা নিরাপদ ও নৈতিক ব্যবহার করতে হবে। অর্থাৎ ভালো কাজে এবং নিরাপদভাবে ব্যবহার করতে হবে। স্প্রেডশিট, এটা একটা প্র্যাকটিক্যাল দেখার বিষয়। তোমরা জানো যে ক্লাস 6 এ একটা প্র্যাকটিক্যাল বিষয় ছিল, ক্লাস 7 এ একটা চ্যাপ্টার প্র্যাকটিক্যাল বিষয় ছিল। তো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়। যদিও তোমাদের স্কুলে হয়তোবা ১-২ দিন ল্যাবে নেয়, আমি যতটুকু জানি। তো ল্যাবে নিয়ে এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখানোর বিষয়। তো এটা আমি একটু আমি চাইবো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তারপর হচ্ছে ৫ম অধ্যায় শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। তো আমরা যে শিক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি, দৈনন্দিন জীবনে কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি, তা নিয়ে এখানে আলোচনা করেছে। সাপোজ যে আমি ভিডিও রেকর্ড করতেছি, তারপর তোমরা ক্লাস দেখতেছো, এগুলো কিসের মাধ্যমে দেখতেছো? ওটাতে এটা একটা কিন্তু একটা শিক্ষারও তুমি প্রযুক্তি, যে তোমার মোবাইল বা আমার যে ল্যাপটপ, এটা একটা প্রযুক্তি, আমরা এটা শিক্ষার ক্ষেত্রে ইউজ করতেছি ইন্টারনেটের মাধ্যমে। তো এগুলো আরকি আলোচনা করা হইছে। তো যেহেতু এটা ইন্ট্রোডাকশন পর্ব, তো ইন্ট্রোডাকশন পর্ব শেষ হইলো। এখন আমরা ১ম অধ্যায়ের ১ম পাঠ নিয়ে আলোচনা করব। তো আর দেরি কেন? চলো শুরু করি। ১ম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তো এখানে একটা ছবি দেখা যাইতেছে। হয়তোবা উনি একজন আ ল্যাপটপ ইউজ করতে পারে বা কম্পিউটার ইউজ করতে পারে। আর উনি হয়তোবা কোনো কিছু ইউজ করতে পারে না। একজন সাধারণ গ্রামের মা হবে হয়তোবা। আর উনি একজন গ্রামের আশেপাশের কর্মী, কোনো এনজিওর কর্মী হতে পারে বা রিলেটিভ হতে পারে। কি করতেছে? হয়তোবা ভিডিও কলে কথা বলে দিছে। হইতে পারে এই উনার ছেলে বা কেউ হয়তোবা বিদেশে, আর উনি ভিডিও কলে কথা বলতেছে। এগুলো কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমেই সম্ভব। মানে সিনারি দেখে বা পিকচার দিয়ে কিন্তু এটাই বুঝা যাইতেছে। ওকে? তারপর এই অধ্যায় শেষে তোমরা কি শিখতে পারবা? এখানে লেখা আছে অধ্যায় শেষে এই যে এই অধ্যায় শেষে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কর্মসংস্থান করা যায় তা ব্যাখ্যা করতে পারবা। ২ নম্বর হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। এই যে যোগাযোগ, আমরা কিভাবে যোগাযোগ করি তথ্য প্রযুক্তি ব্যবহার করে। এই যে WhatsApp, তারপর হচ্ছে Facebook, আমরা মেসেঞ্জারে যোগাযোগ করি। এগুলা কিভাবে জানতে পারবা। তারপর ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুযোগ ব্যাখ্যা করতে পারবা। অর্থাৎ ব্যবসা-বাণিজ্যে কিভাবে আইসিটি ব্যবহার হয় বা তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় তা জানতে পারবা। বর্তমানে তো অনলাইন ব্যবসা করা হয়, যা একটি তথ্য প্রযুক্তির আন্ডারে পড়ে। তারপর হচ্ছে সরকারি কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবো। তো সরকারের প্রতিটা কাজে এখন কম্পিউটার বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেমন ভূমিকা রাখে তা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায় শেষে। তো সর্বশেষ কি বলছে? গবেষণার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ এই যে বর্তমানে যে রিসার্চ করা হয়, এগুলা কিন্তু অনেক রিসার্চ, এই যে এখন তো রিসোর্স এর অভাব নাই।
তো দেখা যায় রিসার্চ করতে হয়। তো রিসার্চ করার জন্য এই যে আমাদের অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান জানা প্রয়োজন হবে। তো আমরা আজকের এই পর্বে পার্ট ১ আলোচনা করব। পার্ট ১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। নীলিমাদের বাড়িতে আজ ঈদের দিনের মতো আনন্দ। ওয়াও! ঈদের দিনের চাইতে আনন্দের দিন আর হতেই পারে না। কারণ অনেকদিন পর ঢাকা থেকে নীলিমার বড় ভাই বাড়িতে আসবে। হয়তোবা বড় ভাই অন্য কোথায় ঢাকায় থাকে। পড়াশোনার কাজে হইতে পারে অথবা অন্য কোনো কাজে হইতে পারে। ঠিকই কি বলছে? নীলিমা ও হুমায়ুন তাদের বাবা-মার ২ সন্তান। অর্থাৎ নীলিমার ভাইয়ের নাম হচ্ছে হুমায়ুন সাহেব। ওদের বাড়ি বাংলাদেশের উত্তরের জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার ভৌরি ভৌরঙ্গমারী উপজেলায়। তো কুড়িগ্রামের কেউ থাকলে কমেন্ট করতে পারো, আমাকে জানিও। সদর থেকে একটু এগুলোই ওদের বাড়ি। ওদের বাবা জয়নাল মিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন। এই যে মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য বলতে কি বুঝায়? মধ্যপ্রাচ্য বলতে বুঝায় এই যে সৌদি আরব, এই যে সৌদি আরব, তারপর হচ্ছে ইরান, তারপর ইরান, ইরাক, তারপর হচ্ছে কাতার। এগুলা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। ওকে? মধ্যপ্রাচ্যের দেশ বলতে আমরা বুঝি সৌদি আরব, ইরান, ইরাক, তারপর কাতার, এরকম। তারপর আছে দুবাই অন্যতম। তো নীলিমা এবছর ৮ম শ্রেণীতে উঠেছে। এই যে তোমাদের তোমরা তো ৮ম শ্রেণীর, তো নীলিমা কি পড়ে? ৮ম শ্রেণীতে পড়ে। ইতিপূর্বে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে বৃত্তি পেয়েছে। তার মানে নীলিমা অনেক কি মেধাবী শিক্ষার্থী। যেহেতু প্রাথমিক অর্থাৎ পিএসসি ক্লাস 5 এ যে এখানে কি পেয়েছে? বৃত্তি পেয়েছিল। তাই ভালো শিক্ষার্থী হিসেবে গ্রামের সবাই নীলিমাকে পছন্দ করে। নীলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষার্থী। অর্থাৎ ওরা ২ ভাই বোন কি ২ জনই কি ভালো শিক্ষার্থী। যে বছর হুমায়ুন ঢাকায় বাংলা সরি যে বছর হুমায়ুন ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ওই বছর ওদের উপজেলা থেকে সে একমাত্র শিক্ষার্থী ছিল যে বুয়েটে পড়ার সুযোগ পায়। অর্থাৎ এই যে বুয়েট, এই যে বুয়েট অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এটা হচ্ছে বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তির সবথেকে বড় এবং সবথেকে প্রিয়, বা বলতে পারো যে বাংলাদেশে যে তথ্য প্রযুক্তির আবিষ্কার হয় সব কিন্তু এই বুয়েটের শিক্ষার্থীরাই করে। এটা হয়তোবা তোমরা বুয়েট নামটা শুনতে পাইতেছো। ৮ম এই যে বুয়েট বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। তো তোমরা হয়তোবা বড় হয়ে অনেকে কি করবা? এই বুয়েটে চান্স পাইবা, হয়তোবা বুয়েটে পড়বা। তো বুয়েটের ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো তোমরা যদি বুয়েটে পড়তে চাও তাহলে তোমাদেরকে অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে। ওকে? তো তোমরা এখন থেকেই যদি বুয়েটের স্বপ্ন দেখো তাহলে আশা করি বুয়েটে চান্স পেয়ে যাবে। অনেকে বুয়েট নামই জানে না। বুয়েট কি এটাও জানে না। বিশ্ববিদ্যালয় কি এটাই জানে না। তোমরা ৮ম শ্রেণী থাকাকালীন বুয়েটের নাম শুনতে পাইতেছো। আমি নিজেও ৮ম শ্রেণীতে থাকাকালীন এই বুয়েটের নাম শুনি নাই। হয়তোবা যদি বুয়েটের নাম শুনতাম তাহলে আমিও স্বপ্ন দেখতাম যে আমি বুয়েটে পড়বো বা এরকম বড় বিশ্ববিদ্যালয়ে পড়বো। ওই বছর ওদের উপজেলা থেকে সে একমাত্র শিক্ষার্থী হিসেবে বুয়েটে পড়ার সুযোগ পায়। এটা কিন্তু অনেক সম্মানের বিষয়। হুমায়ুন এখন ঢাকার একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। যে সফটওয়্যার কোম্পানি, যেহেতু উনি একজন ইঞ্জিনিয়ার অর্থাৎ বুয়েটে চান্স পাইছে তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার হয়ে বের হইছে। বাড়িতে নীলিমা ও নীলিমার মায়ের সঙ্গে ওদের দাদা-দাদিও থাকেন। অর্থাৎ তাদের হয়তোবা যৌথ ফ্যামিলি। তারপর দেখি কি বলছে? হুমায়ুন আসবে জেনে হুমায়ুনের বাবা গতকালই মধ্যপ্রাচ্য থেকে নীলিমার মায়ের মোবাইল ফোনে টাকা পাঠিয়েছে। যে মধ্যপ্রাচ্য বলতে কি বলে বুঝাইছি একটু আগে। উম এই যে ইরান, ইরাক, তারপর হচ্ছে সৌদি আরব আর হচ্ছে এই যে দুবাই। মায়ের ফোনে টাকা পাঠিয়েছে। কাল দুপুরেই মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছেন আর সঙ্গে অনেক বাজার। এই যে ছেলে আসবে তাই বাবা টাকা পাঠাইছে। তাদের মনে কি আনন্দ! অনেকদিন পর থেকে ঢাকা থেকে ছেলে আসবে। তারপর আ আজ সকাল থেকে মা আর দাদি মিলে রান্না করছে। নীলিমার দাদা পত্রিকায় পড়েছেন যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই যে বিসিএস, এই যে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস। এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে আ ১ম ক্যাটেগরির একটা সরকারি চাকরি। এই চাকরিতে কি আছে? এই চাকরিতে সবকিছু আছে। কি আছে? সম্মান আছে, পাওয়ার আছে, শক্তি আছে, টাকাও আছে। সম্মান, সম্মান প্লাস হচ্ছে আ পাওয়ার তারপর কি হচ্ছে টাকাও আছে। অর্থাৎ এই একটা চাকরি, এটা হচ্ছে বিসিএস। বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। অর্থাৎ কেউ যদি বাংলাদেশকে বাংলাদেশের সেবায় নিয়োজিত হতে চাও তাহলে তোমরা বিসিএস অ্যা বিসিএস দিতে পারো। বিসিএস দিতে হলে তোমাকে ১ম এ তো তুমি এখন ৮ম শ্রেণীতে আছো। তারপর তোমাকে
এই যে এসএসসি পাস করতে হবে, তারপর তোমাকে এইচএসসি কমপ্লিট করতে হবে। এইচএসসি তারপর এইচএসসির পরে তোমরা পড়বা অনার্স। তো অনার্স পড়বা। অনার্স পড়ার পর যদি তুমি অনার্স কমপ্লিট করো তাহলে তুমি বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবা, ওটাতে আবেদন করতে পারবা। তো বিসিএস এর কিন্তু অনেক পড়াশোনা ওকে। এই বিসিএস যারা দেয় তারা ওয়ান কাইন্ড অফ রোবট বলা যায়, তারা অনেক পরিশ্রম হয়। তো বিসিএস এর ফুল মিনিং কি? বাংলাদেশ সিভিল সার্ভিস। তুমি যদি বাংলাদেশকে সেবা দিতে চাও সরকারিভাবে তখন তুমি বিসিএসটা চয়েস করতে পারো। এই যে তোমরা এখন থেকে বিসিএস নাম শুনতেছো, তোমরা কিন্তু চাইলেই স্বপ্ন দেখতে পারো আমি হয়তো একদিন বড় হয়ে এসপি হব, ডিসি হব, তারপর ম্যাজিস্ট্রেট হবো। এই যে বিসিএস ক্যাডাররাই কিন্তু এগুলো হয়, এসপি, ডিসি, তারপর ম্যাজিস্ট্রেট। এক্ষেত্রে হুমায়ুন যদি বাড়ি আসে তাহলে সে কিভাবে উক্ত পরীক্ষার জন্য দরখাস্ত করবে বিষয়টি নিয়ে দাদা চিন্তিত হলো। অর্থাৎ ওই যেহেতু ইঞ্জিনিয়ারিং শেষ করছে তাহলে ও কি করতে পারবে, এই যে বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবে। ওকে। তারপর এই যে সকাল থেকে দাদি নীলিমাকে শুনিয়েছেন কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। হেঁটে হেঁটে ঘাটে যাওয়া, সেখান থেকে নৌকা করে, আর পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যাওয়া, সেখানে দরখাস্ত টাইপ করা, তারপর সেটি পাঠানো। কত কাজ! অর্থাৎ আগের মানুষ কিন্তু এইভাবেই কাজ করতো। দেখো কতটা লেন্দি একটা প্রসেস। হেঁটে হেঁটে কোথায় যেত? নদীর ঘাটে যাওয়া, সেখান থেকে নৌকা করে আবার পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যেত, তারপর একটা দরখাস্ত লিখতো, তারপর এভাবে চাকরির আবেদন করতো। এখন কিন্তু তথ্য প্রযুক্তির যুগে চাকরির আবেদন করা একদম সহজ। অবশ্য দাদা উৎকণ্ঠা দেখে নীলিমা তেমন ভয় পাচ্ছে না। এইগুলা শুনে নীলিমা ভয় পাচ্ছে না, কারণ সে জানে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। গতরাতে সে ভাইয়ের কাছ থেকে জেনেছে তাদের বাড়িতে বসেই ভাইয়া ওই আবেদন করতে পারবে। ওয়াও! আর এটা কিভাবে সম্ভব হবে? তথ্য প্রযুক্তির মাধ্যমে। নীলিমা অবশ্য তার দাদাকে এ কথাও মনে করিয়েছে করে করিয়ে দিয়েছে যে তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনার জন্য তাদেরকে কুড়িগ্রাম শহরে যেতে হয়নি। এই যে নীলতা অর্থাৎ কি নীলিমাও কি ঘরে বসে ফলাফল দেখতে পারছে হয়তোবা মোবাইলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে অথবা তথ্য প্রযুক্তি ব্যবহার করে। মায়ের মোবাইল ফোনেই পরীক্ষার ফলাফল জেনেছি। এই যে মোবাইল ফোন দিয়ে কি পরীক্ষার ফলাফল জেনেছি। বাড়িতে ঢুকে হুমায়ুন প্রথমেই তার দাদাকে আশ্বস্ত করলো যে তার ল্যাপটপ আর মডেম, এই যে ল্যাপটপ, আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করতেছি ল্যাপটপ দিয়ে। তোমরা হয়তোবা ডেস্কটপ বা ল্যাপটপ নাম শুনছো। এটা একটু আর মডেমের সাহায্যে, মডেম হচ্ছে একটা ইন্টারনেট ডিভাইস। আগের কালে কিন্তু ওয়াইফাই ছিল না। তো ওয়াইফাই ছিল না। মানুষ কি করতো? মডেমের সাহায্যে নেটওয়ার্ক ইউজ করতো। ইন্টারনেটের প্রবেশের মাধ্যমে, এই যে মডেমের সাহায্যে ইন্টারনেটের প্রবেশের মাধ্যমে সে বাড়িতে বসেই আবেদনটি করতে পারবে। শুধু তাই নয়, তার ঢাকা ফিরে যাওয়ার ট্রেনের টিকিট কিনতেও কাউকে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। অর্থাৎ সবগুলো কিন্তু সে এই যে ইন্টারনেট যেহেতু পেয়ে গেছে, তো এখন কি ও কিন্তু সবকিছুই করতে পারবে। অর্থাৎ সারা দুনিয়া তার হাতে আছে। তো অনলাইনে সবকিছু করতে পারবে। তারপর রাতে খাওয়া-দাওয়ার পর হুমায়ুন তার ল্যাপটপের সঙ্গে মডেমটি যুক্ত করলো। এই যে ল্যাপটপের সঙ্গে মডেমটি যুক্ত করা অর্থাৎ ইন্টারনেট কানেক্ট করা। তারপর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করলো। এবার সবাইকে নিয়ে চলে গেল এক নতুন দুনিয়ায়, যেখানে তথ্য প্রযুক্তি কেমন করে পৃথিবীকে নানাভাবে বদলে দিচ্ছে। তো এই যে এখানে একটা ল্যাপটপ, তারপর এই যে বাংলাদেশ সরকারের ফরম। তো এখানে হয়তোবা আবেদন করবে কম্পিউটারের মাধ্যমে একটা দেখাইতেছে। তারপর এই যে তোমাদের জন্য এখানে আছে কি একটা দলগত কাজ। তো দলগত কাজটা তোমরা তো অবশ্যই নিজে, নিজে করবা। হয়তোবা তোমরা তোমাদের টিচার বা তোমার শ্রেণীতে অবস্থিত টিচার তিনি হয়তোবা গ্রুপে ভাগ করে দিবেন, তোমরা এগুলা করবা। আর যেহেতু আমি তোমাদের ক্লাসে নাই, আমি যেহেতু অনলাইনে পড়াইতেছি, তো আমি একটু ধারণা দিতেছি, তোমরা এগুলা ধারণাগুলো নিয়ে ক্লাসে আলোচনা করবো। যদি তোমাদের টিচার গ্রুপে এ গ্রুপ ভাবে বা গ্রুপ ভাবে বা আলাদাভাবে ভাগ করে দেয় তোমাদেরকে। বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয়ভাবে একটি পোস্টার নকশা। অর্থাৎ এটা গ্রুপভাবে বললে তো ৪-৫ জন মিলে একটা পোস্টার তৈরি করবা। অথবা যদি এককভাবে বলে তখন তুমি নিজে একটা পোস্টার তৈরি করবা বাড়িতে। তো কিভাবে তৈরি করবা? এই যে দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। পার্ট ১ এর দলগত কাজ। বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয় রূপে একটি পোস্টার তৈরি করা হলো। তো তোমরা তো এত কালারফুল তৈরি করতে পারবা না। এই যে এখানে কি আছে একটা, এইটা ধরো মনে করো একটা আ কম্পিউটার, যেকোনো একটা ইলেকট্রনিক ডিভাইস হইতে পারে, মোবাইল বা হইতে পারে ট্যাবলেট। তো এখান থেকে কি হইতেছে, এটার মধ্যে কি ইন্টারনেট সংযোগ আছে। তো ইন্টারনেট সংযোগ থাকলে আমরা কি করতে পারবো, বা তথ্য প্রযুক্তি দিয়ে কি করতে পারবো, এই যে সরকারি বা চাকরির আবেদন করতে পারবো ঘরে বসেই। বা যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে আমরা ইন্টারনেটের সাহায্যে বা তথ্য প্রযুক্তির সাহায্যে চাকরির আবেদন করতে পারবো। তারপর এদিক দিয়ে আরেকটা গেছে, এটা কি, এই যে ভর্তির আবেদন আমরা অ্যাডমিশন নিতে পারি কি অনলাইনে।
তারপর কি পাসপোর্টের আবেদন, এই যে আমরা পাসপোর্ট করি বর্তমানে তো ই-পাসপোর্ট আছে। আমি নিজে যে পাসপোর্ট করছি ই-পাসপোর্ট আমি অনলাইনে আবেদন করছি, তারপর কিন্তু আমার পাসপোর্ট এসে গেছে। তারপর হচ্ছে আয়কর প্রদান, এই যে সরকারকে আমরা ট্যাক্স দেই, এটা আমরা চাইলে অনলাইনে দিতে পারি। তারপর হচ্ছে 5G, যদিও আমাদের দেশে এখনো 5G চালু আছে কিন্তু 5G নেটওয়ার্ক আমরা পাই না, দুঃখের বিষয়। তো তারপর কি এই যে সকল পরীক্ষার ফলাফল আমরা কি দেখতে পারবো? সকল পরীক্ষার ফলাফল, এই যে পিএসসি থেকে শুরু করে জিএসসি, এসএসসি, এইচএসসি সব ধরনের ফলাফল এবং চাকরির পরীক্ষার ফলাফল আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখতে পারি। তারপর হচ্ছে কৃষি তথ্য, যেকোনো কৃষি তথ্য আমরা জানতে পারি তথ্য প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ মোবাইল ফোন বা ওয়েবসাইট ব্যবহার করে। তারপর চিকিৎসা, এই যে আমরা বর্তমানে অনলাইনে বিভিন্ন চিকিৎসা পেয়ে থাকি যে বড়, বড় এবং অভিজ্ঞ ডাক্তার থেকে। সো এই তো ছিল তথ্য প্রযুক্তির যোগাযোগের দলীয় কাজ। তো তোমরা এটার সিম্পলিফিকেশন একটা ভার্সন আমি রেখেছি। এই যে এটা দিলেও তোমরা হয়ে যাবে। এই যে এখানে তথ্য প্রযুক্তির কি? তথ্য প্রযুক্তির গুরুত্ব। তো ১ম আমি যদি কি বলি, এই যে কৃষি তথ্য জানতে পারি তথ্য প্রযুক্তি ব্যবহার করে। টাকা লেনদেন করতে পারি এই যে বিকাশের মাধ্যমে বা ব্যাংক থেকে আমরা টাকা লেনদেন করতে পারি। এটা কিন্তু তথ্য প্রযুক্তির কারণেই সম্ভব হয়েছে। এই যে আয়কর প্রদান, পারস্পরিক যোগাযোগ, এই যে আমরা এক বন্ধুর সাথে আরেক বন্ধু যোগাযোগ করি বা স্কুলের ম্যাম স্যারদের সাথে যোগাযোগ করি। কি ব্যবহার করি? তথ্য প্রযুক্তি ব্যবহার করে। পাসপোর্টের আবেদন করতে পারি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে। শিক্ষা সেবা পেতে পারি। এই যে তোমরা আমার অনলাইন ক্লাস দেখতেছো, একটা শিক্ষা সেবা পাইতেছো না? তো এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? তোমার মোবাইলে অবশ্যই ইন্টারনেট আছে এবং একটা ডিভাইস আছে। হয় মোবাইল অথবা ল্যাপটপ অথবা ট্যাবলেট। তারপর স্বাস্থ্যসেবা, এই যে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে এখন YouTube এ সার্চ করে, সাপোজ তোমার এখন উম প্রচুর তোমার হাঁচি আসতেছে। তো তুমি চাইলে হাঁচির একটা ভিডিও দেখতে পারো। কিসের জন্য হাঁচি আসে? অথবা তোমার হঠাৎ তোমার আ ব্যাক পেইন শুরু হইছে বা তোমার ব্যাক পেইন কি বেক এখন তুমি ব্যাক পেইন সারাইতে চাইতেছো, তো কি করতে পারো? সবগুলো কিন্তু আমরা স্বাস্থ্যসেবা পেতে পারি এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। তারপরে তো চাকরি সেবা তো আর বললামই আগে। তো তোমরা এটাও দিতে পারো, অথবা তোমরা এই যে যদি কালারফুল দিতে চাও তাহলে এভাবে আরেকটু কালারফুল, যেহেতু আকর্ষণীয় বলছে এভাবে রং-টং করে দিলে অবশ্যই টিচার খুব খুশি হয়ে যাবে। এটা হচ্ছে একটা একদম নরমাল। তো এই তো ছিল পার্ট ১ নিয়ে। ওকে? তো পরবর্তী পর্বে আমরা পার্ট ২ নিয়ে আলোচনা করব ২য় পর্বে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল হেল্প বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হেল্প বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।